আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আমার পিছনে যে বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের গুলশান প্রধান কার্যালয়। তো এই ব্যাংকটা তার ফেস ভ্যালুর চাইতে কম মূল্যে বাজারে বিক্রি হচ্ছে, মোটামুটি 10 টাকার নিচে। তো অনেকেরই প্রশ্ন ছিল যে ভাই, আমাদের ধারাবাহিক ব্যাংকিং শেয়ারের বিশ্লেষণ প্রথম ভিডিওতে আমরা উত্তরা ব্যাংক আলোচনা করেছি, আজকের ভিডিওতে আমরা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বা ইউসিবি নিয়ে আলোচনা করব। আসলে কি এই ব্যাংকটা আপনার জন্য শেয়ার বাজারে বিনিয়োগযোগ্য কিনা, বা স্বাভাবিকভাবে ব্যাংকটাতে আপনি অ্যাকাউন্ট করবেন কিনা, সেভিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, এটা ছাড়া এটার কি সাবসিডারি কোম্পানি আছে, কি সুবিধা আছে, অসুবিধা আছে, আর কর্পোরেট গভর্নেন্স পাশাপাশি যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান যে গোষ্ঠী দ্বারা পরিচালিত তাদের সততা, ইন্টিগ্রিটিটাও আমাদের যাচাই করা উচিত। এই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বাংলাদেশের আমরা বলতে পারবো যে একটা রক্তাক্ত ব্যাংক। এই ব্যাংকের পিছনে দুইটা গোষ্ঠীর উত্থান এবং পতন রাজনৈতিকভাবে এই ব্যাংকটার সাথে জড়িত। তো চলুন দেখা যাক, শুরু করি আমরা আজকের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। তো প্রথমেই আমরা ব্যাংকটার ইতিহাস এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব, এরপরে ব্যাংকটার আমরা ফান্ডামেন্টাল বিভিন্ন প্রকার যে রেশিওগুলো দেখার চেষ্টা করব, এবং এই ফেস ভ্যালুর নিচে ব্যাংকটা থাকার কারণে এইটাতে আমরা বিনিয়োগ করে লাভবান হইতে পারবো কিনা। আপনারা দেখতেছেন সাতকাহন, সাথে আছি হোস্ট আজিমউদ্দিন। আর ঈদের পরে শুরু হচ্ছে আমাদের সাত বিনিয়োগ বিষয়ক পঞ্চম কোর্স। এর আগে আমাদের মোটামুটি 4টা কোর্স সম্পন্ন হয়েছে। যারা অলরেডি আমাদের কোর্সে অংশগ্রহণ করেছেন আশা করি অবশ্যই উপকৃত হয়েছেন। তো এইটা হচ্ছে সেই সুউচ্চ ভবন প্রধান কার্যালয়। বাংলাদেশে বেশিরভাগ যেটা হয় যে ব্যাংকগুলোর প্রধান কার্যালয় নিজস্ব জায়গাতে হয়, জমিতে হয়। যেমন সিটি ব্যাংক তার নিজস্ব জায়গাতে করার জন্য, বিল্ডিং করার জন্য তারা জমি ক্রয় করে বিল্ডিং করতেছে। উত্তরা ব্যাংকের নিজস্ব আছে। এটা ছাড়া ম্যাক্সিমাম ব্যাংকগুলার প্রধান কার্যালয় এবং যেই বিভাগীয় কার্যালয়গুলো নিজস্ব জমিতে হয়ে থাকে। তারপরেও কিছু ব্যাংক তাদের আর্থিক সংকটের কারণে করতে পারে না। তাহলে সর্বপ্রথম যেটা, সেটা হচ্ছে যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। এটা 1983 সালে প্রতিষ্ঠিত হয়। মূলত যেটা হচ্ছে যে আসলে স্বাধীনতার পরে সরকার যে 12টার মতো ব্যাংক ছিল সবগুলাকে ন্যাশনালাইজ করে 6টা ব্যাংকে পরিণত করে, কোনো প্রাইভেট ব্যাংক বাংলাদেশে ছিল না। এর পরবর্তীতে 1981 সালের পরে ধীরে ধীরে প্রাইভেট ব্যাংকে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া শুরু হয়, এবং 1983 সাল থেকেই মূলত যেমন ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড এসেছিল সর্বপ্রথম। তো এই 1983 সালে সরকার যখন কি করতেছিল যে নিজেদের থেকে প্রাইভেট সেক্টরে দিয়ে দিচ্ছিল, এই সর্বপ্রথম 1983 সালে এটা প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠাতা গ্রুপ হিসাবে অনন্ত গ্রুপ, পার্টেক্স গ্রুপ এবং আর্মিড গ্রুপ, 3টা গ্রুপের অবদান আছে। মানে ইনারা সরকারের কাছ থেকে মালিকানা কিনে নেন। আর 1986 সাল থেকে এটা ঢাকা শেয়ার বাজারে নিবন্ধিত একটি শেয়ার। তার মানে অনেক পুরাতন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে শেয়ারটা দীর্ঘমেয়াদের জন্য না। তাহলে 1 নম্বরে আপনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এই যে এত বছরের দীর্ঘ ইতিহাস, 1986 সালে নিবন্ধনের পর থেকে আজকে 2026 পর্যন্ত এই শেয়ারটা ফান্ডামেন্টাল বলেন, গভর্নেন্স বলেন, সব কাজে ব্যর্থ হয়েছে। তার মানে এই শেয়ারটা আমরা শুধু ব্যাংক পরিচিতি এবং ক্যাপিটাল গেইনের জন্য আমরা বিনিয়োগ করতেছি, এইটার মধ্যে কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ হবে না। এখন আসি ব্যাংকটা সারা বাংলাদেশে 234টা পর্যন্ত, 2026 সাল পর্যন্ত 234টা ব্রাঞ্চ গঠিত হয়েছে। তার মানে বলতে পারেন যে মোটামুটি মাঝারি মানের প্রত্যন্ত অঞ্চলে এখনো ব্যাংকটা পৌঁছায় নাই। এটা ছাড়া 181টা তাদের উপশাখা আছে। তবে এই ব্যাংকের সবচেয়ে আকর্ষণীয় যেটা, এদের এজেন্ট ব্যাংকিং আছে প্রায় 645টা পর্যন্ত। এখন পর্যন্ত 2018 সালে তারা সর্বপ্রথম এজেন্ট ব্যাংকিং চালু করে, এবং 645টা পর্যন্ত তারা এজেন্ট ব্যাংকিং দিয়েছে। যেটা আমরা উত্তরা ব্যাংকের ক্ষেত্রে বলতেছিলাম যে উত্তরা ব্যাংক এজেন্ট ব্যাংকিং চালু করে নাই। এটিএম সংখ্যা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ 716টা এটিএম এখন পর্যন্ত আছে। তো এদিক থেকে বলা যায় যদি আপনি সেভিং অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট যদি করেন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে তাদের কোনো সমস্যা নাই। মোটামুটি আপনি বলতে পারেন যে ইউজার ফ্রেন্ডলি। এটা ছাড়া আপনি অনলাইনের মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে কি করতে পারেন, অ্যাকাউন্টও কিন্তু খুলতে পারেন। তাহলে সেভিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট করার জন্য ব্যাংকটা উপযুক্ত।
এখন আসি আমরা ব্যাংকটার যেটা হয়েছে এখন পর্যন্ত মোট গ্রাহক যদি আমরা দেখি 24 মোটামুটি 24.62 লাখ হচ্ছে ব্যাংকটার অ্যাকাউন্টধারী। আর 2021 সাল থেকে মূলত তারা ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু করে। 2021 সালের পূর্বে তাদের ইসলামিক ব্যাংকিংটা ছিল না। এটা ছাড়া বর্তমানে তারা ব্যাংকাসুরেন্স অর্থাৎ ব্যাংকের মাধ্যমে ইন্স্যুরেন্সের কার্যক্রম যেটা অনুমতিপ্রাপ্ত হয়েছে তারা সেটা পরিচালনা করে। তাহলে এই ব্যাংকের এজেন্ট ব্যাংকিং, ব্যাংক ইন্স্যুরেন্স, ইসলামিক উইন্ডো সবগুলোই কিন্তু আছে, মোটামুটি বলতে পারি ভালো। আর লেটেস্ট তারা বাংলাদেশের সর্বপ্রথম যেটা করেছে এপিআই ব্যাংকিং তারা নিয়ে এসেছে। এপিআই ব্যাংকিং জিনিসটা কি? এপিআই ব্যাংকিং জিনিসটা বলতে পারেন যে স্মার্ট আমাদের ট্রানজ্যাকশনের জন্য ব্যবহৃত হয়। যেমন ব্যাংক থাকবে, একটা সফটওয়্যার থাকবে আর ইন্টারনেট সংযোগ থাকবে। আপনি ধরেন যে কোথাও আপনি শপিং করছেন, এখন ওই শপিং এর ক্ষেত্রে আপনার 200 টাকা বিল হয়েছে, নর্মাল পন্থায় কি করেন আপনি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড সোয়াইপ করেন, ট্রান্সফার করে দেন। কিন্তু এই এপিআই এর কারণে আপনার অ্যাকাউন্টে তৎক্ষণাৎ তখন কত আসছে, কতটুকু কাটা হচ্ছে উপস্থিত সেম টাইমে সেটা দেখাবে। তো এটা জাস্ট এখনো পরীক্ষামূলক, অতটা উন্নত হয় নাই। ধীরে ধীরে অন্য ব্যাংকগুলো হয়তো আপগ্রেড করবে এপিআই ব্যাংকিং, যেগুলো আমরা উন্নত বিশ্বে যেমন দুবাইতেও আমরা দেখতে পাই। এখন এই ব্যাংকটার ক্ষেত্রে একটা যে সমস্যা আমরা যেটা বলবো, ব্যাংকটার সমস্যা হচ্ছে এই ব্যাংকটার যারা উদ্যোক্তা পরিচালক ছিল তখন থেকে ব্যাংকটার বেশিরভাগ বিনিয়োগ হচ্ছে পোশাক শিল্পে, আরএমজি সেক্টরে ব্যাংকটার বেশি বিনিয়োগ। আর আমরা সবাই জানি আসলে পোশাক খাতের যারা হয়, যারা এই ব্যবসা করে বিদেশে টাকা পয়সা পাচার করে, এবং ঈদে চাঁদে সবসময় দেখবেন যে সরকারের কাছ থেকে লোনে তারা ঈদ বোনাসও দেয়। এবারও কিন্তু এই অবস্থা চলতেছে। তো ব্যাংকটার এইটা একটা দুর্বলতা, আমরা বলতে পারবো যে ব্যাংকটা পোশাক শিল্প খাতে তাদের বিনিয়োগটা সবচেয়ে বেশি, আর এটাই তাদের প্যাটার্ন, শুধু আজকে না, প্রথম থেকে। এখন আসি যে ব্যাংকটা যেটা করেছে 5টা সাবসিডারি তৈরি করেছে। তো সাবসিডারি কাকে বলে? আমরা বলতেছি যে যদি 51% পর্যন্ত মালিকানা থাকে তখন সেটারে সহযোগী বা সাবসিডারি প্রতিষ্ঠান বলা হয়। তো নর্মালি সাবসিডারি প্রতিষ্ঠান থাকা ভালো, যেমন ধরেন যে ব্র্যাক ব্যাংকটা বিনিয়োগের যোগ্য না, কিন্তু বিকাশ থাকার কারণে এখন টপ ব্যাংকে চলে এসেছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাকের নিজস্ব আয় তুলনা যদি করা যায় বিনিয়োগযোগ্য না, কিন্তু বিকাশের আয় যুক্ত হইলে টপ ওয়ানে। তো এইরকম তারা 5টা সাবসিডারি তৈরি করেছে। একটা হচ্ছে ব্র্যাক ব্রোকারেজ 2013 সালে, এছাড়া ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্রোকারেজ 2013 সালে, ইনভেস্টমেন্ট লিমিটেড 2011, এরা সিঙ্গাপুরে এক্সচেঞ্জ চালু করেছে 2023 সালে, অ্যাসেট ম্যানেজমেন্ট 2019 সালে, এবং ফিনটেক যেমন বিকাশের মতো তারা উপায় চালু করেছে 2020 সালে। তো মূলত কথাটা হচ্ছে যে এই যদি ভালো উদ্যোক্তা হইতো, নিয়তটা তাদের শর্ট থাকতো, তাহলে এই সাবসিডারিগুলার মাধ্যমে তারা উপকৃত হইতে পারতো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই সাবসিডারিগুলা ব্যাংকগুলা ব্যবহার করে বা খারাপ কোম্পানিগুলা ব্যবহার করে তাদের টাকা পয়সা, 2 নম্বর টাকা পয়সা লেনদেন করার জন্য। যেমন ধরেন যে সিঙ্গাপুরে মানি এক্সচেঞ্জ তারা করেছে, এর পিছনের যে কাহিনী আমরা জানি, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান যে টাকা পয়সা লুট করেছেন মূলত এই ইউসিবি এক্সচেঞ্জ সিঙ্গাপুরের মাধ্যমে কিন্তু করেছেন। তার মানে নিজের অপকর্ম ঢাকার জন্যই তারা সাবসিডারি তৈরি করে। যদি সৎ উদ্দেশ্যের সাবসিডারি তৈরি করে তাহলে কিন্তু ভালোই হইতো। তো ওভারঅল অর্থে উপায়টাও বাংলাদেশে অতটা জনপ্রিয় হইতে পারে নাই বিকাশের কারণে, বিকাশের মনোপলি ব্যবসার কারণে। তাইলে এই 5টার মধ্যে তাদের ততটা কিন্তু কোনোটাতে আয় নেই, সবগুলা নেগেটিভই কিন্তু আসছে, মানে কোনোটাই লাভজনক তেমন না। তাহলে মোটামুটি কিছুটা হলেও ধারণা আপনি পাইলেন। এখন আসি তার আর্থিক সূচক। এর মধ্যে প্রথমে হচ্ছে তার যে সেভিং অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট আছে, যেটাকে আমরা বলি যে কাসা রেশিও, মাত্র 30%। মানে ধরেন যে 100 টাকা যদি ব্যাংকের কাছে ডিপোজিটে আসে, এর মধ্যে 30 টাকা হচ্ছে সেভিং এবং কারেন্ট অ্যাকাউন্টের, বাকি 70 টাকাই এফডি অথবা আরডির। তো এই কাসা রেশিও কম থাকার কারণে ব্যাংকের কস্ট অফ ফান্ডটা বেশি। তার মানে ব্যাংক যে টাকা সংগ্রহ করতেছে এর বিপরীতে ব্যাংকে 8% হারে সুদ দিতে হচ্ছে। কাকে? আপনি যেই অ্যাকাউন্ট করেছেন অন এভারেজে ব্যাংকের 8% হচ্ছে কস্ট অফ ফান্ড। আমরা উত্তরা ব্যাংকের ক্ষেত্রে 4%-এর কমে দেখেছিলাম, এই জন্য উত্তরা ব্যাংক কিন্তু লাভজনক। কিন্তু এই ব্যাংকটার সমস্যা হচ্ছে এদের কস্টই হচ্ছে 8%। এখন তারা 9, 10 অথবা 11%-এ তাদেরকে লোন দিতে হয়। তো সেটা দেখা যায় যে তাদের যে স্প্রেড বা প্রকৃত লাভ যেটা, সেটা হচ্ছে মাত্র 1.48%।
এই স্প্রেডটা যেই ব্যাংকের যত বেশি হবে সে তত লাভজনক হবে, কস্ট অফ ফান্ড যে ব্যাংকের যত কম হবে সে তত বেশি লাভজনক হবে। তো এখান থেকে দেখা যায় যে ব্যাংকটা আসলে বিনিয়োগযোগ্য না। কমপক্ষে কাসা রেশিও যদি 40 হয়, কস্ট অফ ফান্ড যদি 5-এর নিচে চলে আসে, স্প্রেড যদি 2-এর উপরে যায়, তখন ধীরে ধীরে ব্যাংকটা আমরা বলতে পারবো ভালো। এটা ছাড়া খেলাপি ঋণের হার যেটা নন পারফর্মিং লোন প্রায় 15%। তো 10%-এর উপরে থাকার কারণে এই ব্যাংকটা কোনো বোনাস দিতে পারবে না, গত বছরও দেয় নাই, এইবারও দিতে পারবে না। অতএব যারা এই ফেস ভ্যালু কমে থাকার কারণে নিতে চাচ্ছেন, আপনি যদি ডিভিডেন্ডের হিসাব করে নেন এই ব্যাংকটা আপনার জন্য না। এটা ছাড়া তারা জাস্ট এই যে স্বৈরাচারী হাসিনা যাওয়ার পরে 2024 সালে তাদের যে ক্যাশ রিজার্ভ রেশিও 4%, সেটাও তারা ধরে রাখতে পারে নাই। পরবর্তীতে তারা বিভিন্ন প্রকার প্রচারণা বিভিন্ন রকম চালিয়ে তারা মানুষকে উদ্বুদ্ধ করতে পারতেছে, অ্যাকাউন্ট সংখ্যা বেড়েছে, মানুষের আস্থা নিয়ে এসেছে। আসার পরে বর্তমানে সিআরআরটা তাদের স্থিতিশীল, এসএলআরটা স্থিতিশীল, এডিআরটা তারা সীমার মধ্যে রাখতে পেরেছে। তো এইগুলো হচ্ছে প্রতিটাই বাংলাদেশ ব্যাংকের একটা মনিটারি পলিসি। যেমন 100 টাকা জমা করলে 4 টাকা, মানে 4% বাংলাদেশ ব্যাংকে ক্যাশ দিয়ে দিতে হয়। এসএলআর হিসাবে প্রায় মোটামুটি 13.5% টাকা সঞ্চয়পত্র বা বন্ড, সরকারি ট্রেজারিগুলা কিনতে হয় অথবা গোল্ড কিনতে হয়। আর ওভারঅল তার কাছে যদি 100 টাকা থাকে, একটা এডিআর রেশিও দেওয়া আছে জাস্ট 87% পর্যন্ত 100 টাকার মধ্যে তারা এই 87% লোন দিতে পারবে, এর বেশি না। এর পূর্বে এটার চাইতে বেশি ছিল। তো বর্তমানে এই তিনটা স্থিতিশীল থাকার কারণে আমরা বলি যে আপনি সেভিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্টগুলো করতে পারেন, কোনো সমস্যা কিন্তু নাই। এফডিও আপনি করতে পারেন। এখন আসি এই ব্যাংকের রক্তাক্ত যে ইতিহাস, এইটা একটা সিনেমার মতো। এই যে 1983 সালে এটা প্রতিষ্ঠার পর যেটা আমরা দেখাইলাম, মূলত এখানে বৃহত্তর 3টা শিল্পগোষ্ঠী ছিল, যার মধ্যে চট্টগ্রাম এবং নোয়াখালী কেন্দ্রিক। তো সর্বপ্রথম যেটা হয় যে এই 1991 সালে যিনি আখতারুজ্জামান চৌধুরী, আমাদের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যে বাটপার বাস্টার্ড বাপ, এই ব্যাংকে থাকা অবস্থায়, ব্যাংকের চেয়ারম্যান থাকা অবস্থায় 250 কোটি টাকা সে ঋণ নিয়ে আর ঋণ টাকাটা দেয় নাই। তার মানে এই সাইফুজ্জামানের গোষ্ঠীটাই কিন্তু ঋণ খেলাপি গোষ্ঠী। পরিশোধ যখন না করে নানা প্রকার সমস্যা হয়, এর জন্য বাংলাদেশ ব্যাংক 1991 সালে তাকে ব্যাংকের পরিচালনা পরিষদ থেকে বরখাস্ত করে। এটা হচ্ছে একটা কাহিনী। এরপরে সে যেই কাজটা করে সেটা হচ্ছে 1993 সালে হত্যাকাণ্ড সংগঠিত হয়। অপর যে শেয়ার হোল্ডার ছিল শিল্পগোষ্ঠী, সেই যে হুমায়ুন জহির, তার ধানমন্ডির বাসায় 1993 সালে গুলিতে সে নিহত হয়। পরবর্তীতে আখতারুজ্জামানকে এর জন্য গ্রেফতার করা হয় এবং দুইজনই আওয়ামী লীগ করত। তো এর জন্য হাসিনার সাথে যোগসাজস্য করে সে যেটা করে সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে পরবর্তীতে সে চলে যায়, মানে জামিন পাওয়ার পরে সে বাংলাদেশ থেকে চলে যায়। তার মানে এই যে হুমায়ুন জহিরের হত্যাকাণ্ডের সাথে সরাসরি আখতারুজ্জামান জড়িত ছিল। এখন গ্রেপ্তারের পরে জামিন এসে এই হচ্ছে সেই বাস্টার্ড যে ঋণ খেলাপি এবং সাইফুজ্জামানের বাপ বাস্টার্ড। 1996 সালে এই যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর আখতারুজ্জামান চৌধুরী আবার দেশে ফিরে আসে এবং 1999 সালে ব্যাংক দখলের যে ঘটনাটা পরবর্তীতে আসার পর সে 1999 সালে কি করে, 1999 সালে যখন ব্যাংকের হেড অফিসে মিটিং চলতেছিল তখন এই যে জাবেদ ভূমিমন্ত্রী আরো 30-40-50 জন সহ আখতারুজ্জামান সহ যায় এবং পিস্তলের মুখে বোর্ড কর্মকর্তাদেরকে গালিগালাজ করে, মারধর করে, কাপড় চোপড় খুলে নেয়, রেজিগনেশন পেপারে সিগনেচার নেয়। তো পুলিশও তখন কোনো সহযোগিতা করে নাই। যিনি চেয়ারম্যান ছিলেন উনিও আওয়ামী লীগ করতো, তো এই জন্য সেক্ষেত্রে হাসিনা যেটা করে কোনো পক্ষের উপরই কোনো কিছু করে নাই। পরবর্তীতে যেটা হয় যে তারা পরিচালক পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়। তখন বাংলাদেশ ব্যাংক যেটা করে এই পরিচালনা পরিষদই ভেঙে দেয়, ওর তো কিছু করার নেই। এরপরে 2010 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকার সময় আখতারুজ্জামান আবার ব্যাংকের বোর্ডে ফিরে আসে এবং 2012 সালে মারা যায়। মানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এই বাস্টার দেশে আসতো, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে গেলে আবার সে চলে যাইতো। ওই জন্য দেশের বাইরে তার বিশাল যে সাম্রাজ্য, এগুলো কিন্তু সে দেশের বাইরে থেকেই করেছে, টাকা পাচার করে। এখন এই বাবা মারা যাওয়ার পরবর্তীতে
ধীরে ধীরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, এই সাইফুজ্জামান চৌধুরীর পরিবার এই ব্যাংকটার উপর নিয়ন্ত্রণ নেয় তার বউয়ের মাধ্যমে। তার বউকে কি করে সে ব্যাংকের ডাইরেক্টর পদে, চেয়ারম্যান পদে নিযুক্ত করে দেয় এবং 2018 সালে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তো নিয়ন্ত্রণ নেওয়া কোনো খারাপ কথা না, ভালো কথা। যেমন এখানে দেখতেছেন যে স্বৈরাচার সরকারের সাবেক ভূমি মন্ত্রী, দুর্নীতিবাজ, অবৈধ লন্ডনে ইউসিবি ব্যাংকের 12,000 কোটি টাকা পাচারকারী সাইফুজ্জামান জাবেদ ও তার পরিবার হতে ইউসিবি ব্যাংক মুক্ত চাই। তো 2024 সালে বাংলাদেশ ব্যাংক হাসিনা পালানোর পরে কি করে পুরাতন পরিচালনা পরিষদ 18 সদস্যের এটা বাংলাদেশ ব্যাংক ভেঙে দেয়। এখন যেই 1993 সালে যাকে হত্যা করা হয়েছিল, তো সে শেয়ারগুলা বিক্রি করে নাই। তার স্ত্রী ছিল, ছেলেরা নাবালক ছিল, পড়াশোনা করতেছিল। স্ত্রী কোনো রকম শেয়ারগুলা ধরে রেখেছিল। পরবর্তীতে ছেলেরা বড় হয়ে পড়াশোনা করে সে কিন্তু এই যে অনন্ত গ্রুপের বর্তমানে পরিচালক এবং বর্তমানে ইউসিবি ব্যাংকের দায়িত্বে কিন্তু সে আছে। এই 2013 থেকে 15 সাল পর্যন্ত ইউসিবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান উনি ছিলেন। আর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের প্রভাবে মূলত ব্যাংকটির এই দশা হয়েছে। কি দশা হয়েছে? এই সরকার 50টা শিল্প প্রতিষ্ঠানকে বিশেষ কমিশনের বিনিময়ে ব্যাংক থেকে 11,200 কোটি টাকা ঋণ দিয়েছে, যেগুলো 1 টাকাও আর কোনোদিন ফেরত আসবে না। ভুয়া নাম ঠিকানা, ভুয়া সবকিছু করে ওই টাকা পয়সাটা ওই যে তাদের সিঙ্গাপুরের এক্সচেঞ্জের মাধ্যমে পাচার করে দিয়েছে। এইটা ছিল আমাদের ইউসিবি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের যদি বলেন মূলত ইতিহাস। এখন আমরা দেখার চেষ্টা করি স্টক নাউতে এর অবস্থাটা কি। তো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বর্তমানে 9 টাকা 80 পয়সা বিক্রি হচ্ছে। তো ফেস ভ্যালু 10 টাকা আমরা সবাই জানি। তো একটা জিনিস মনে রাখবেন, ব্যাংকটার বর্তমানে ডিপোজিট বেড়েছে, সেভিং অ্যাকাউন্ট বেড়েছে, কারেন্ট অ্যাকাউন্ট বেড়েছে, সিআরআর, এসএলআর, এডিআর সব কিছু ঠিক আছে, কিন্তু এনপিএল রেশিও বেশি থাকার কারণে ব্যাংকটা ডিভিডেন্ড দিতে পারবে না। আর অতটা লাভজনক এখনো হয় নাই, কারণ তাদের প্রভিশন রক্ষা করতে হয়। তার মানে গত বছর ব্যাংকটা ডিভিডেন্ড দিতে পারে নাই, এই বছরও দিতে পারবে না। তো এইটা আপনি ক্যাপিটাল গেইনের জন্য নিতে পারেন। আর ব্যাংকের পরিচালনা পরিষদের থেকে যতটুকু তথ্য আমরা অথেন্টিক তথ্য পেয়েছি, ওই তথ্য থেকে এতটুকু বলা যায় যে তারা বাংলাদেশ ব্যাংকের কাছে 5 বছরের একটা রুট ম্যাপ দিয়েছে যে কিভাবে ব্যাংকটাকে তারা রিভাইভ করবে। যে কোনো একটা ব্যাংক একদিনে কিন্তু ঘুরতে পারে না। তো মোটামুটি 2 বছর তো আমাদের প্রায় হয়ে গেল। তো আশা করা যায় যে 2027 সালে ব্যাংকটা লাভজনক অবস্থায় আসবে এবং ডিভিডেন্ডটা দিবে। এখন আপনি যদি এটা ক্যাপিটাল গেইনের জন্য নেন, আপনার কাছে যদি 2-3 বছর সময় থাকে, তাইলে আপনি এটাতে বিনিয়োগ করতে পারেন। আর এই ইউসিবি ব্যাংকে বিদেশিরাও কিন্তু বিনিয়োগটা করেছে। তবে আমরা আবারও বলবো, জাস্ট নিকট ভবিষ্যতে এটা অতটা লাভ আপনাকে দিবে না। এইটার জন্য আপনাকে যেটা করতে হবে, অপেক্ষা করতে হবে। তবে ক্যাপিটাল গেইনের জন্য আপনি নিতে পারেন, এখানে কোনো সমস্যা নাই। ব্যাংকটার ন্যাব আছে 26 টাকা, ইপিএস প্রায় 43, 50 ফিলসের চাইতে কম, পি রেশিওটা 22-এর প্রায় 23-এর কাছাকাছি। আর যেটা আমরা বলবো, ব্যাংকের পরিচালনা পরিষদের কাছে যদি আমরা দেখি, বর্তমানে জাস্ট 10%-এর মতো শেয়ার আছে, বাকিগুলো সব কিন্তু প্রাইভেট ব্যক্তির কাছেই। তো ব্যাংকটাতে আমরা কেন আপনাদেরকে বলতেছি যে এটা দীর্ঘমেয়াদে দিবে না, ব্যাংকটার যদি আমরা রিটার্ন অন ইকুইটিটা দেখি, সেই 2015 সাল থেকে 16 সাল থেকে যদি দেখার চেষ্টা করি, মাত্র 10%, 10%, 8%, 9%, 8%, 6%, 8%, 5%, 2%, এখন তো মাইনাস। তার মানে বিগত 10 বছরেও ব্যাংকটা কি করতে পারে নাই, 10% অন অ্যাভারেজে দিতে পারে নাই তার শেয়ার হোল্ডারদেরকে। এর পিছনের কারণটা আমরা আপনাদেরকে বললাম। অতএব এই ব্যাংকটা স্বাভাবিক লেনদেনের জন্য আপনার জন্য, আপনি কারেন্ট অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট, এফডি সবকিছুই করতে পারেন, কিন্তু শেয়ার বাজারে লাভজনক ব্যাংক হিসাবে দীর্ঘমেয়াদের জন্য এটা না। তবে ক্যাপিটাল গেইনের জন্য নিতে পারেন, যেটা আমরা বললাম যে 2027 সালে ব্যাংকটা লাভজনক অবস্থায় ফিরবে এবং ডিভিডেন্ড দিতে পারে। আর ব্যাংকটার যেই 5টা সাবসিডিয়ারি আছে তারাও কোনোটাই লাভজনক কিন্তু না। তো আশা করি ভিডিওটা থেকে আপনারা কিছুটা হলেও জানতে পারলেন, বুঝতে পারলেন, শিখতে পারলেন। আর ব্যাংকিং শেয়ার যাচাই আবারও বলে দিব, 5টা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাংকিং শেয়ারে। একটা হচ্ছে আরওই, রিটার্নটা যাতে 12%-এর উপরে থাকে। এরপর হচ্ছে তার এনপিএল লেভেলটা 10%-এর যাতে কম থাকে, তার কাসা রেশিওটা যাতে 40%-এর উপরে থাকে। তার কাসা রেশিও উপরে না থাকলে ব্যাংকটা লাভ করতে পারবে না। যদি লাভ করতে না পারে, আপনাকে সে দিবেটা কি? এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে। আর তার প্রতি বছর অন্তত গ্রো করতে হবে, তার
যে লোনটা গ্রো করতে হবে, লোন বেশি দিলে সে কি করতে পারবে, ইনকাম করতে পারবে। যেমন ব্র্যাক ব্যাংকটা বিনিয়োগের যোগ্য না, কিন্তু তার সাবসিডারি বিকাশের কারণে সে নাম্বার ওয়ানে আছে। তো আগামী পর্বে কোন ব্যাংকের বিশ্লেষণ দেখতে চান কমেন্ট করে জানাবেন, আমরা ট্রাই করব। আসসালামু আলাইকুম।